বায়নী নির্মলা তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন ডেমো টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম এবং আগের ক্লাসে আমি আলোচনা করেছি সেল সিগন্যালিং এবং তার সঙ্গে সঙ্গে র্যাস সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ এই দুটো টপিক তোমরা যদি ডেমোর টপিক হিসাবে চয়েস করো তাহলে কিভাবে ডেমো দেবে সেটা আলোচনা করেছি এবং আজকে আরও একটা টপিক তোমাদেরকে ডেমো হিসাবে দেখাবে এবং সেটা হচ্ছে আমাদের রেসপিরেশন প্রসেস। অর্থাৎ কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই বা যেটাকে আমরা বলবো মেকানিজম অফ রেসপিরেশন। দেখো, ডেমো টপিক হিসাবে এই মেকানিজম অফ রেসপিরেশন একটা ভালো টপিক হতে পারে, কারণ মেকানিজম অফ রেসপিরেশনে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ তুমি তাদেরকে শো করাতে পারবে। কারণ ডেমোতে প্রধানত এটা দেখা হবে যে তুমি কিভাবে ক্লাস শুরু করছো, তার সঙ্গে সঙ্গে কীভাবে এক্সপ্লেন করছো এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন। এবং মেকানিজম অফ রেসপিরেশন এই কারণের জন্যই বলছি যে তুমি কিন্তু এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই যে তুমি বডিকে কিন্তু দেখাতে পারবে যে যখন অক্সিজেন নিচ্ছি তখন ভলিউম বেড়ে যাচ্ছে, আবার যখন CO2 ছেড়ে দিচ্ছি তখন আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে যাচ্ছে। তো এই সবগুলো দেখিয়ে কিন্তু তুমি ডেমো দিতে পারবে। সুতরাং এক্ষেত্রে তোমাকে যেমন অভিনয়ও তুমি যেমন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে লিখে এই টপিককে খুব ভালোভাবে তুমি বুঝিয়ে দিয়ে আসতে পারবে। এবং সেই জন্য মেকানিজম অফ রেসপিরেশন বা মানুষের শ্বসন কৌশল এটা একটা ভালো টপিক হতে পারে। তো আমি প্রধানত যে টপিকগুলো ডেমোর জন্য আলোচনা করছি, তোমরা যদি এই টপিকগুলো তোমরা যদি চয়েস করো, আমি যেগুলো লিখছি যেভাবে লিখছি পরপর সিকোয়েন্সিয়ালি, তো সেইভাবে তোমরা লিখে তৈরি করে নেবে। এবং দেখো, আমি যে ক্লাসগুলো দিচ্ছি যেহেতু তোমাদেরকে বুঝিয়ে ক্লাসগুলো দিচ্ছি, সেই জন্য হয়তো 5 মিনিটের বেশি হতে পারে ডেমো টপিক বা ডেমো এই ক্লাসগুলো তোমাদের 5 মিনিটের বেশি হতে পারে। তোমরা কি করবে, আমি বোর্ড ওয়ার্ক যেটা করছি সেটাকে লিখে নেবে এবং লিখে নেওয়ার পর তারপর তোমরা স্ক্রিপ্ট তৈরি করবে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের হাতে মোবাইল আছে, তো মোবাইল দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং সেই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল হচ্ছে এবং কোথায় ঠিক হচ্ছে, এবং তারপরে আবার সেটাকে কারেকশান করে নেবে। এইভাবে মোটামুটি 3 থেকে 4টে টপিক তোমরা তৈরি করে রাখবে এবং স্ক্রিপ্ট কিন্তু রেডি করে রাখবে। এটা আমি বারবার তোমাদেরকে বলছি, এরকম যেন না হয় যে তোমার স্ক্রিপ্ট নেই অথচ তুমি ডেমো দিতে গেছো, এরকম যেন না হয়। স্ক্রিপ্ট রেডি করে রাখবে এবং অনেকে বলে যে বায়োলজিক্যাল সায়েন্স মুখস্থ করতে হয়। সুতরাং আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো এই মুখস্থ বিদ্যাই কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো, যখন তোমাকে বলা হবে যে আপনি কোন টপিকের ওপর ডেমো দিতে চান, তখন তুমি অবশ্যই বলবে যে স্যার আমি ক্লাস 11-এর সেমেস্টার 2 অংশে রেসপিরেটরি যে পোর্শন আছে বা শ্বসনতন্ত্র, তো সেই শ্বসনতন্ত্রের একটা টপিক মেকানিজম অফ রেসপিরেশন বা মানুষের শ্বসন কৌশল নিয়ে আজকে ডেমো দিতে চাই। এবার তখন তোমাকে ওনারা বলবেন যে ঠিক আছে, তাহলে আপনি ডেমো দিতে যান। তো তখন কিভাবে তোমরা শুরু করবে সেটাই বলি। তো এক্ষেত্রে দেখো, অনেকে একটু তোমার স্টার্টিংটাকে দেখো, স্টার্টিংটা করতে গিয়েই অনেক সময় আমাদের প্রচুর কনফিউশন হয়ে যাচ্ছে, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কিভাবে আমরা শুরু করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যেহেতু ডেমো ক্লাসের জন্য মাত্র 5 মিনিট সময় দেওয়া হবে, তো সেই কারণের জন্য তোমাকে কিন্তু খুব দ্রুত টপিকের মধ্যে ঢুকে যেতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে এই স্টার্টিংটা একটু অন্যরকমভাবে করো। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে টোটাল ডেমো ক্লাসটা তোমরা দেবে। অর্থাৎ মেকানিজম অফ রেসপিরেশন তোমরা যদি চয়েস করো তাহলে কিভাবে ডেমো দেবে, বোর্ড ওয়ার্ক কেমন হবে, একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আচ্ছা, আগের ক্লাসে তোমাদের আমি অ্যানাটমি অফ রেসপিরেটরি অর্গান সম্পর্কে পড়িয়েছিলাম, অর্থাৎ মানুষের যে শ্বসনতন্ত্র আছে, তো সেই শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ তোমাদের পড়িয়েছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে প্লুরা কাকে বলে? একদম সঠিক বলেছো, আমাদের লাংস বা ফুসফুসের যে আবরণ আছে তো সেটাকেই আমরা বলবো প্লুরা। আচ্ছা, অ্যালভিওলি তাহলে কাকে বলে বা বায়ুথলি কাকে বলে? একদম লাংসের ভিতরে যে ছোট ছোট থলির মতো যে গঠন আছে তো সেগুলোকেই আমরা বলবো অ্যালভিওলি। যে ক্লাস 11-এ তোমাদের যে রেসপিরেটরি পোর্শন আছে, সুতরাং ক্লাস 11-এ আমাদের যে সেমেস্টার 2 আছে এবং সেমেস্টার 2-তে হিউম্যান ফিজিওলজি অংশে শ্বসনতন্ত্র, তো শ্বসনতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মেকানিজম অফ রেসপিরেশন, মানে মানুষের শ্বসন কৌশল। তো আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে মানুষের শ্বসন পদ্ধতি কিভাবে সম্পন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা তো প্রত্যেকেই জানি যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন কাকে বলে।
আচ্ছা তুমি বলো ইন্সপিরেশন কাকে বলে? বাহ, ঠিক বলেছে একদম। যে পদ্ধতিতে আমাদের শরীরে অক্সিজেন ঢোকে বা লাংসের মধ্যে অক্সিজেন ঢোকে তো তখন তাকেই আমরা বলবো ইন্সপিরেশন। আর এক্সপিরেশন কাকে বলে? যে পদ্ধতিতে আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, মানে সিম্পলি অ্যালভিওলি থেকে যে পদ্ধতিতে CO2 বেরিয়ে যায় তো তাকেই আমরা বলবো এক্সপিরেশন। ঠিক আছে। আচ্ছা বাংলাতে ইন্সপিরেশনকে কি বলে? বাংলাতে ইন্সপিরেশনকে বলা হয় প্রশ্বাস এবং এক্সপিরেশনকে বলা হয় নিঃশ্বাস। তাহলে এই যে মানুষের যে শ্বসন কৌশল, এই মানুষের শ্বসন কৌশলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে। একটি ভাগ হচ্ছে ইন্সপিরেশন। তো ইন্সপিরেশন তোমরা যেটা বললে, তো ইন্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন মানে সিম্পলি অক্সিজেন ইন। সুতরাং অক্সিজেন ইন অ্যালভিওলি। তাহলে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন যে পদ্ধতিতে আমাদের অ্যালভিওলি বা লাংসের মধ্যে প্রবেশ করে তো তাকেই আমরা বলবো ইন্সপিরেশন। আর এক্সপিরেশন তাহলে কাকে বলে? মানুষের শ্বসন কৌশলে। তাহলে দেখো এক্সপিরেশন, এক্সপিরেশন মানে কি বললাম? এক্সপিরেশন মানে নিঃশ্বাস, আর ইন্সপিরেশন মানে হচ্ছে প্রশ্বাস। তাহলে CO2 আউট হয়ে যাচ্ছে টু অ্যাটমসফিয়ার। ঠিক আছে, CO2 আউট ফ্রম অ্যালভিওলি, রাইট। এখন আমরা দেখব যে কিভাবে অক্সিজেন আমাদের অ্যালভিওলিতে ঢুকছে এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কীভাবে অ্যালভিওলি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই কাজের জন্য প্রধানত আমাদের কিছু পেশি লাগে। আগে মানুষের শ্বসন কৌশল বুঝতে গেলে আগে আমাদের পেশি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। একটু পেশি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমাদের যে পাঁজর আছে, আমরা যদি এখানে পাঁজর যদি আমরা আঁকি, সুতরাং এই পাঁজরের একদম বাইরের দিকে ধরা যাক আমাদের এই যে রিবস আছে, তো রিবসের এরকম বাইরের দিকে যে পেশিগুলো থাকে তো সেই পেশিগুলোকে আমরা বলবো এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি। এখানে ধরা যাক অনেক মাসেলস আছে, তো এই মাসেলস বা পেশিগুলোকে আমরা কি বলবো? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ঠিক আছে। আবার এই পাঁজরের একটু ভিতরের দিকে ধরা যাক এখানে আমাদের পাঁজর আছে, তো পাঁজরের ভিতরের দিকে যে পেশিগুলো থাকে, এইরকম জায়গাতে যে পেশিগুলো থাকে তো সেগুলোকে আমরা বলবো ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এবং প্রধানত যখন ইন্সপিরেশন হয় তখন এই ইন্সপিরেটরি মাসেলগুলো সংকুচিত হয়, যেটা তোমাদেরকে বললাম, রাইট। এছাড়া আমাদের ডায়াফ্রাম থাকে, আমাদের বক্ষগহ্বরে কী থাকে? ডায়াফ্রাম থাকে। এবং এই যে ডায়াফ্রাম প্রধানত এরকম ডোম শেপেড স্ট্রাকচার হয়, তো ডায়াফ্রামকে এরকম দেখতে লাগে। এবং যখন ইন্সপিরেশন হয় জাস্ট ডায়াফ্রাম এইভাবে ফ্ল্যাট হয়ে যায়, আর যখন এক্সপিরেশন হয় তখন ডায়াফ্রাম আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন বুঝতে গেলে অবশ্যই কিন্তু এই পেশিগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে। আচ্ছা তাহলে আমাকে একটু বলো যে প্রশ্বাস ক্রিয়ায় কোন কোন পেশি ব্যবহৃত হয়? একদম ঠিক বলেছ, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস এবং তার সঙ্গে সঙ্গে ডায়াফ্রাম। এবারে আমরা চলে যাব আমাদের প্রসেসে, মানে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন প্রসেসে আমরা চলে যাব যে কীভাবে প্রকৃতপক্ষে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হচ্ছে। দেখো প্রধানত ইন্সপিরেশন হওয়া মানে কি? তুমি একটু তোমার বডিটা দেখে তুমি ভাবো যে কিভাবে আমরা অক্সিজেন নিই। আমি যখন অক্সিজেন নিচ্ছি তখন কি হচ্ছে? আমাদের লাংসের ভলিউম বা বক্ষগহ্বরের আয়তন কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে? চাপ অবভিয়াসলি কমে যাবে। সুতরাং এক্ষেত্রে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন বুঝতে গেলে আগে প্রথমে আমাদের এই আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে প্রেসার কনসেপ্ট সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, মানে চাপ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দেখো এই যে প্রেসার আছে, প্রধানত আমরা জানি যে আয়তন যদি বেড়ে যায় তাহলে প্রেসার কী হবে? কমে যাবে, মানে V সমানুপাতিক 1/P। এখন এই প্রেসার প্রধানত রেসপিরেশনের সময় দুটো জায়গাতে এই প্রেসার কাজ করে। আমরা যদি লাংসের ছবি আঁকি, এখানে একটু লাংসের আমরা অ্যালভিওলাই বা লাংসের যদি আমরা ছবি আঁকি, ধরে রাখো এখানে লাংস আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে লাংস এবং লাংসের বাইরের দিকে একটা আবরণ থাকে, তো তার নাম হচ্ছে প্লুরা। যে প্রশ্নটা আমি তোমাদের প্রথমেই করলাম, তাহলে লাংসের বাইরের দিকে কি থাকবে? এইভাবে প্লুরার আবরণ থাকবে, ঠিক আছে। এবারে এই যে প্লুরা আছে, সুতরাং প্লুরা এবং লাংসের মাঝখানে এখানে যে ক্যাভিটিটা থাকে বা এই যে গহ্বরটা থাকে, তো এটাকে আমরা বলবো ইন্ট্রা প্লুরাল ক্যাভিটি। সুতরাং এই অংশটাকে আমরা কি বলবো? ইন্ট্রা প্লুরাল ক্যাভিটি। তো এখানে যে প্রেসারটা থাকে তো তাকেই আমরা বলবো ইন্ট্রা প্লুরাল প্রেসার, রাইট। আচ্ছা এবারে এই লাংসের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং লাংসের মধ্যে যে প্রেসারটা থাকে তো তাকেই আমরা বলবো ইন্ট্রা পালমোনারি প্রেসার। তাহলে লাংসের মধ্যে যে প্রেসার থাকবে তো সেটাকে আমরা কি বলবো? ইন্ট্রা পালমোনারি প্রেসার, রাইট। ইন্ট্রা পালমোনারি প্রেসার। তাহলে দুটো কন্ডিশন হয়, একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। এটা সবসময় মাথায় রাখবে, এই যে ইন্ট্রা প্লুরাল যে প্রেসার আছে
এই ইন্ট্রাপ্লুরাল প্রেশার কিন্তু অলওয়েজ নেগেটিভ, সেটা ইন্সপিরেশনই হোক আর এক্সপিরেশনই হোক, এটা কিন্তু সবসময় কি থাকে, এটা সবসময় নেগেটিভ থাকে। তাহলে ইন্সপিরেশনের সময় এর প্রেশার কত হবে, -6 মিলিমিটার এইচজি, আর এক্সপিরেশনের সময় প্রেশার কত হবে, -4 মিলিমিটার এইচজি, রাইট। আচ্ছা, এবার দেখো এই যে ইন্ট্রাপালমোনারি প্রেশার আছে, এই ইন্ট্রাপালমোনারি প্রেশার ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় চেঞ্জ হয়। কীরকম, যখন ইন্সপিরেশন হবে তখন এই ইন্ট্রাপালমোনারি প্রেশার যেটা হবে সেটা হচ্ছে -2 মিলিমিটার এইচজি, মানে অ্যাটমসফিয়ার থেকে 2 মিলিমিটার এইচজি কম হবে। আর যখন এক্সপিরেশন হবে তখন এর প্রেশার হবে +3 মিলিমিটার এইচজি, ঠিক আছে। সুতরাং এই প্রেশারটা আমরা দেখে নিলাম। তাহলে দেখো প্রেশার এক্ষেত্রে বেড়ে যাওয়া মানে কি, প্রেশার বেড়ে যাওয়া মানে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে যাওয়া। সুতরাং ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে তোমাকে এটা বুঝতে হবে যে কিভাবে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম বেড়ে যায় এবং কিভাবে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে যায়। সুতরাং আমরা প্রথমেই যে প্রসেস আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে ইন্সপিরেশন বা মেকানিজম অফ ইন্সপিরেশন। সুতরাং প্রথমে আমরা কি দেখব, মেকানিজম অফ ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশন যে প্রসেস, ঠিক আছে। তো মেকানিজম অফ ইন্সপিরেশনে তাহলে দুটো পেশির কথা আমরা বললাম। তো প্রথম যে মাসেলস আছে তো তার নাম হচ্ছে ডায়াফ্রাম। তাহলে যখন ইন্সপিরেশন হয় তখন কি হবে, যখন ইন্সপিরেশন হবে তখন ডায়াফ্রাম সংকুচিত হবে। সুতরাং ডায়াফ্রামের এখানে কি হবে, সংকোচন হবে, ডায়াফ্রাম এক্ষেত্রে সংকুচিত হবে। তো ডায়াফ্রাম যদি সংকুচিত হয় তাহলে কি হবে, তাহলে ডায়াফ্রাম যেটা কনভেক্স ছিল তো সেই ডায়াফ্রাম ডোম শেপের থেকে ফ্ল্যাট হয়ে যাবে। সুতরাং ডোম শেপের যেটা ছিল তো সেখান থেকে কেমন হয়ে যাবে, সেটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে। তো যদি ডোম শেপের থেকে যদি ফ্ল্যাট হয়ে যায় তার মানে কি, এরকম ডোম শেপের ছিল এবং ডোম শেপের থেকে এরকমভাবে ফ্ল্যাট হয়ে যাবে। তো ডোম শেপের থেকে যদি ফ্ল্যাট যদি হয়ে যায় তাহলে আমাদের যে বক্ষ গহ্বর আছে বা থোরাসিক ক্যাভিটি আছে, তো এই থোরাসিক ক্যাভিটির আয়তন কি হবে, উপর নিচে সেটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যে বক্ষ গহ্বর আছে বা থোরাসিক ক্যাভিটি আছে, থোরাসিক ক্যাভিটির ভলিউম এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বেড়ে যাবে, ঠিক আছে। কোন দিকে বাড়বে, এটা হচ্ছে উপর নিচে বাড়বে। সুতরাং অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার সাইডে এটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যেটা বললাম যে ইন্সপিরেশনের জন্য ব্যবহৃত পেশি, তো এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসেরও কী হবে, সংকোচন হবে। সুতরাং এটা সংকুচিত হবে। তো তাই যদি হয় তাহলে কি হবে, সেটা যদি হয় তাহলে আমাদের যে রিব এবং স্টারনাম আছে এগুলো ওপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। আমি এই যে অক্সিজেন নিচ্ছি তাহলে রিবস এবং তার সঙ্গে সঙ্গে স্টারনাম কি হচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই যে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি যদি সংকুচিত হয় তাহলে কি হবে, রিবস অ্যান্ড তার সঙ্গে সঙ্গে স্টারনাম এগুলো কিন্তু এলিভেটেড হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ওপর দিকে উঠে যাবে এবং যদি এলিভেটেড হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম এক্ষেত্রে কি হয়ে যাবে, বেড়ে যাবে। সুতরাং এটা ভলিউম কি হবে, বেড়ে যাবে। কোন দিকে, এটা হচ্ছে ডর্সোভেন্ট্রাল সাইডে এটা বেড়ে যাবে। আর ভলিউম যদি বেড়ে যায়, আমি কি বলেছিলাম, ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, চাপ কমে যাবে। সুতরাং এক্ষেত্রে প্রেসার কি হবে, প্রেসার তখন কমে যাবে। সুতরাং প্রেসার এক্ষেত্রে কমে যাওয়া মানে কি, আমাদের যে ইন্ট্রাপালমোনারি যে প্রেসার আছে, অ্যালভিওলাইয়ের মধ্যে যে প্রেসার থাকে, অ্যাটমসফিয়ারিক প্রেসারকে যদি আমরা 0 ধরি তাহলে সেটা -2 হয়ে যাবে। যদি -2 হয়ে যায় যেটা বলছিলাম, তাহলে কি হবে, অটোমেটিক্যালি অক্সিজেন আমাদের দেহের মধ্যে ঢুকবে এবং এরকমভাবেই প্রধানত আমাদের ইন্সপিরেশন সম্পন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে এক্সপিরেশন। যেটা বলছিলাম যে এক্সপিরেশন কিন্তু একটা প্যাসিভ প্রসেস, অর্থাৎ ইন্সপিরেটরি যে মাসেলস আছে সিম্পলি সেগুলো আগের অবস্থায় চলে আসে এবং সেই জন্যই এটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস। তাহলে দেখো এক্ষেত্রে মেকানিজম অফ এক্সপিরেশন মানে এক্সপিরেশন পদ্ধতি। সো মেকানিজম অফ এক্সপিরেশন, তো মেকানিজম অফ এক্সপিরেশন তাহলে কিভাবে সম্পন্ন হয় দেখো। তাহলে এক্ষেত্রে প্রথম যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে ডায়াফ্রাম কি হবে, ডায়াফ্রাম আবার আগের অবস্থায় ফিরে আসবে। সুতরাং ডায়াফ্রাম ফ্রম ফ্ল্যাট টু এটা কি হয়ে যাবে, ডোম শেপেড হয়ে যাবে। মানে এটা আগে ফ্ল্যাট ছিল, এরকম ফ্ল্যাট ছিল, তাহলে এটা কি হচ্ছে, এটা ডোম শেপেড হয়ে যাচ্ছে। তাহলে ডোম শেপেড যদি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বক্ষ গহ্বরের আয়তন কি হবে, ওপর নিচে কমে যাবে। সুতরাং আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে তার ভলিউম কি হবে, তার ভলিউম তাহলে এক্ষেত্রে কমে যাবে, আয়তন কমে যাবে। ভলিউম যদি কমে যায় তাহলে কি হবে, অবভিয়াসলি প্রেসার বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের থোরাসিক ক্যাভিটি বা অ্যালভিওলাইয়ের মধ্যে প্রেসার এক্ষেত্রে বেড়ে যাবে। আবার দেখো এই
যে এক্সটার্নাল যে ইন্টারকস্টাল মাসেল আছে, এক্সটার্নাল ইন্টারকস্টাল যে মাসেল আছে, এটা কি হবে, এটা আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, যদি আগের অবস্থায় যদি চলে আসে তাহলে কি হবে, তাহলে আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে, তো সেই থোরাসিক ক্যাভিটি, এই যে আমাদের যে রিব কেজ এবং তার সঙ্গে সঙ্গে স্টারনাম যেটা এলিভেটেড হয়েছিল, মানে আমরা এটা করছি, তার মানে কি অটোমেটিক্যালি আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে যাচ্ছে, যেটা এলিভেটেড হয়েছিল সেটা আগের অবস্থাতে ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে রিবস অ্যান্ড স্টারনাম যেটা আছে সেটা কী হবে, সেটা আগের অবস্থায় চলে আসবে। এবং যদি আগের অবস্থায় যদি চলে আসে তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে ভলিউম এক্ষেত্রে কমে যাবে। সুতরাং থোরাসিক ক্যাভিটির ভলিউম ডরসোভেন্ট্রাল সাইডে কমে যাবে, এবং যদি ভলিউম যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেসার বেড়ে যাচ্ছে। এবং এই প্রেসারের পরিমাণটা কি আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। তো এক্ষেত্রে প্রেসার প্রধানত দুই রকম হবে, এক রকমের প্রেসার হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার, আর একটা ইন্ট্রাপালমোনারি প্রেসার। পালমোনারি প্রেসার, অ্যালভিওলার প্রেসার কত হয়ে যাচ্ছে -2 মিলিমিটার এইচজি। আবার এক্ষেত্রে দেখো ইন্ট্রাপ্লুরাল প্রেসার কত হচ্ছে -6 মিলিমিটার এইচজি, মানে প্রচুর কম। যেহেতু প্রেসার কমে যাচ্ছে, আমরা জানি যে বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যায়, তাহলে অ্যাটমসফিয়ারে যেহেতু প্রেসার বেশি দেন আমাদের লাংস, তাহলে সহজেই অক্সিজেন কি হবে, আমাদের লাংসের অ্যালভিওলির মধ্যে ঢুকবে। আবার যখন এক্সপিরেশন হবে তখন কি হবে, তখন দেখো ইন্ট্রাপালমোনারি প্রেসার এখানে +3 মিলিমিটার এইচজি হয়ে যাচ্ছে, আর ইন্ট্রাপ্লুরাল প্রেসার এক্ষেত্রে নেগেটিভই থাকবে কিন্তু -4 মিলিমিটার এইচজি। তার মানে আগের থেকে এক্ষেত্রে প্রেসার আমরা দেখতে পাচ্ছি যে একটু বেড়ে যাচ্ছে, এবং তার ফলে কি হবে, তার ফলে CO2 আমাদের নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তো এটাই হচ্ছে প্রসেস, হচ্ছে মেকানিজম অফ রেসপিরেশন বা শ্বসন কৌশল মানুষের। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, যে প্রশ্নগুলো প্রধানত পরীক্ষাতে আসে একটু তোমাদের আমি জিজ্ঞেস করছি। আচ্ছা তুমি বলো যে ইন্সপিরেশনকে কেন সক্রিয় পদ্ধতি বলা হয়? একদম সঠিক বলেছ, কারণ বিভিন্ন পেশিগুলো সংকুচিত হয়, তো সেই জন্য ইন্সপিরেশনকে আমরা সক্রিয় পদ্ধতি বলবো। আচ্ছা ইন্ট্রা পালমোনারি প্রেসার ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় কত থাকে? একদম সঠিক, ইন্সপিরেশনের সময় ইন্ট্রা পালমোনারি প্রেসার থাকে -2 মিলিমিটার এইচজি, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপিরেশনের সময় এই প্রেসার থাকে +3 মিলিমিটার এইচজি, মানে অ্যাটমসফিয়ারের থেকে 3 মিলিমিটার এইচজি বেশি থাকে। এখন তোমাদের মনে কনফিউশন হতে পারে যে কিভাবে এইটাকে মনে রাখবে। আমি খুব সিম্পল প্রসেসে মনে রেখেছি, তো সেটাই তোমাদেরকে বলছি। তো সেটা হচ্ছে 6423, ঠিক আছে, 642 3, কী বললাম, 642 আর হচ্ছে 3। তাহলে 6 দেখো ইন্সপিরেশনের সময় ইন্ট্রা প্লুরাল প্রেসার, আর এখানে 4 দেখো তাহলে এক্সপিরেশনের সময় ইন্ট্রাপ্লুরাল প্রেসার। আবার দেখো 2 মানে কি, ইন্সপিরেশনের সময় ইন্ট্রাপালমোনারি প্রেসার, আর 3 হচ্ছে এক্সপিরেশনের সময় প্রধানত ইন্ট্রাপালমোনারি প্রেসার। রাইট, তাহলে একদম ইজি। এরপরে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং এর পরের দিন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট পদ্ধতি। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ।